হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা নতুন যে সিরিজটা শুরু করেছি মেকানিক্স এবং জিপিএম এর সিরিজের পর, সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। কদিন আমরা হিটের বিভিন্ন চ্যাপ্টারগুলো থিওরি পড়েছি, বিভিন্ন কনসেপ্টগুলো শিখেছি এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমের কিছু কিছু ডেরিভেশন এবং কিছু কিছু ফর্মুলাগুলো আমরা দেখে নিয়েছি এবং তার উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করেছি, যেভাবে আমরা সিরিজগুলো সলভ করে এসেছি। আজকে এই সিরিজের লাস্ট চ্যাপ্টার বা লাস্ট পার্ট বলতে পারো, থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা আজকে আমরা টোটালটা শেষ করব, কনসেপ্ট ক্লাসটা। নেক্সট দিন এই ক্লাসের ভিত্তি করে আমরা প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন সলভ করি 10টা একদম ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আমরা সলভ করব। তারপরে কি হবে, দুদিন আমরা এই সিরিজের হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স সিরিজের প্রবলেম সলভ করবো। দুদিন 10টা 20টা কোশ্চেন আমরা সলভ করব। আজকে আমরা যেমন কনসেপ্ট ক্লাসটা দেখব, সেরকমই আমি এই চ্যাপ্টারের শেষে, এই ভিডিওর শেষে আমি একটা ইম্পর্টেন্ট ট্রিক বলবো তোমাদের, যেটা তোমাদের মধ্যে যে কনফিউশনটা হয়, ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই আমাদের থার্মোডাইনামিক্স আছে এবং সেই ক্ষেত্রে একটা সাইন কনভেনশনের প্রবলেম আসেই, স্টুডেন্টদের মধ্যে এটা আসেই, ইভেন অনেক টিচারের মধ্যে কনফিউশনটা চলে আসে। এটা কিছু না, মানে দুটো জিনিস মাথায় রেখে চলা তো মুশকিল, প্যারালালি দুটো জিনিস মাথায় রাখা। তাহলে আমি আজকে তোমাদের ট্রিকটা বলে দেবো, তোমরা সেটা দেখো। আশা করছি আজকে থেকে ইন ফিউচার তোমাদের কোনো প্রবলেম হবে না এই রিলেটেড, সাইন কনভেনশন রিলেটেড। ঠিক আছে, তাহলে ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, লাস্ট অব্দি দেখো আগে, যদি ভালো লাগে তবেই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দাও। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। চলো লেটস স্টার্ট। দেখো, প্রথমেই আসে থার্মোডাইনামিক্স এর জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এখান থেকে কোশ্চেন পরীক্ষাতে আসে না, কিন্তু থার্মোডাইনামিক্স জানতে গেলে জিরোথ ল জানতেই হবে। খুব ইজি একটা জিনিস, দেখো এখানে তিনখানা বস্তু আছে, আমি ধরে নিয়েছি এ বি সি। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যদি এই দুটো বস্তু মানে এ আর বি সি বস্তুর সঙ্গে পৃথকভাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ এবং বি এই দুটো বস্তুও নিজেরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে আমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এরপরে যেটা আসে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যে কোনো একটা সিস্টেমে তুমি যদি বাইরে থেকে হিট সাপ্লাই করো, মানে হিট গিভেন টু এ সিস্টেম, এটা কি হয়, দুটো ভাবে ব্যয়িত হয়। একটা হচ্ছে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে, আর আরেকটা পার্ট ব্যয়িত হয় বাইরে ওয়ার্ক ডান করতে। ঠিক আছে, তাহলে ডেল্টা কিউ এটা হচ্ছে আমার যে পরিমাণ হিট ইনটেক করলো সিস্টেমটা, ডেল্টা কিউ। ডেল্টা ইউ হচ্ছে আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডেল্টা ডাব্লিউ হচ্ছে আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান। তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি। দেখো, ফার্স্ট ল আমাকে এনার্জির কনসেপ্ট দেয়, কনজারভেশন অফ এনার্জি, এটা আমরা ফার্স্ট ল থেকে শিখতে পারি। এই যে ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ, এইগুলো কি প্রতিটাই হচ্ছে আমার এনার্জি, এগুলোকে আমার জুল বা ক্যালোরি ইউনিট আমাকে এক্সপ্রেস করতে হবে। আর কি হয়, এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর থেকে আমরা ইন্টারনাল এনার্জির একটা কনসেপ্ট পাই। আর কি বলতে পারি আমরা এখান থেকে, এই যে ডেল্টা কিউ, ডেল্টা ডাব্লিউ, এই দুটোই হচ্ছে পাথ ফাংশন, মানে কোন পথে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আর ডেল্টা ইউ হচ্ছে আমার পয়েন্ট ফাংশন, যেটা পাথ ফাংশন নয়, পাথের উপরে নির্ভর করে না। আর এর একটা লিমিটেশন হচ্ছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে হিট ট্রান্সফারের ডিরেকশন সম্পর্কে আমরা কোনো আইডিয়া করতে পারি না, এটা হচ্ছে এর লিমিটেশন। তাহলে এখান থেকে যেহেতু আমরা ইন্টারনাল এনার্জি কনসেপ্টটা আমরা পাই, আমি বললাম, তাহলে ইন্টারনাল এনার্জি কি আমরা দেখে নিই, ডেল্টা ইউ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি। কোনো একটা সিস্টেমের মধ্যে যে পরিমাণ এনার্জি, তাকে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বলা হয়। আরেকভাবে বললে বলা যায়, কোনো একটা সিস্টেমে মলিকুলার মোশন এবং মলিকুলার কনফিগারেশনের জন্য যে পরিমাণ এনার্জি থাকে সিস্টেমের মধ্যে, তাকে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বলা হয়। এরপর আমরা বিভিন্ন ধরনের প্রসেসগুলো দেখে নেব, যেখানে ফার্স্ট প্রসেস হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেস। দেখো, আইসোথার্মাল প্রসেস কি, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ধরো এমন কিছু চেঞ্জ হলো যার ফলে তার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলো, তাহলে ওই যে চেঞ্জ হলো এই প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে আমার সিস্টেমটা হচ্ছে পারফেক্টলি কন্ডাক্টিং টু দ্য সারাউন্ডিংস। এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট কি হয়, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে পি হচ্ছে আমার প্রেসার, ভি হচ্ছে ভলিউম। তাহলে বয়েলস ল থেকে আমরা কি লিখতে পারি, P
P1 V1 ইকুয়াল টু P2 V2, এটাই তো আমার বয়েলস ল। P ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে আমার বয়েলস ল। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2 যদি আমার দুটো সিস্টেম থাকে, বা যদি একটাই সিস্টেম থাকলো, সেটার যদি ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন যদি এরকম হয়, ইনিশিয়াল পজিশনের প্রেসার P1 ভলিউম V1 এবং ফাইনাল পজিশনের প্রেসার P2 ভলিউম V2। এরপর আমরা দেখে নিই অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে ক্ষেত্রে সিস্টেমটি বাইরে থেকে কোনো হিট নেবেও না, কোনো হিট সারাউন্ডিংসে দেবেও না। মানে কি, আমার ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো, চেঞ্জ অফ হিট হচ্ছে আমার জিরো। দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস, মানে সারাউন্ডিংস এর সঙ্গে হিটের এক্সচেঞ্জ করবে না। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট কি হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে গামা সমান আমরা জানি সিপি বাই সিভি। এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও দেখে এসেছি। আচ্ছা, এবার যদি দুটো সিস্টেম থাকে তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, বা একটা সিস্টেমেরই একটা ইনিশিয়াল স্টেট একটা ফাইনাল স্টেট। আচ্ছা, এরপরে আমরা একটা রিলেশন জানি ফর আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু RT। এবার এই ইকুয়েশন থেকেই দেখো আমরা এই দুটো ইকুয়েশন তৈরি করে নিতে পারবো। এই ইকুয়েশনে P এর জায়গায় RT বাই V বসাও, এই ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবে। আর এই ইকুয়েশনে V এর জায়গায় RT বাই P বসাও, তোমরা এই ইকুয়েশনটা পেয়ে যাবে। এই তিনটে ইকুয়েশনই মনে রাখতে হবে। পরীক্ষাতে এই তিনটে ইকুয়েশন দিয়ে প্রবলেম আসতে পারে এবং আসবেও। এই তিনটে ইকুয়েশনই খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে আসে আইসোবারিক প্রসেস। কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম ধরো এমন কোনো একটা ফিজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে গেল যার ফলে তার প্রেসারে কোনো চেঞ্জ হলো না, মানে প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু জিরো। ডেল্টা পি হচ্ছে আমার প্রেসারের চেঞ্জ ইন প্রেসার। তো ডেল্টা পি ইকুয়াল টু জিরো হচ্ছে এটা আমার ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস একই ডেফিনেশন, মানে কি, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম ধরো এমন কোনো একটা ফিজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে গেল যার ফলে সেই সিস্টেমের ভলিউমের কোনো চেঞ্জ হলো না, মানে ফাইনাল ভলিউম ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো হচ্ছে আমার এর ইকুয়েশন অফ স্টেট। এরপরে আমরা দেখে নিই বিভিন্ন এই যে আমরা প্রসেসগুলো দেখলাম, সেই প্রসেসগুলোতে আমার ওয়ার্ক ডান কি হয়। একটা জেনারেল এক্সপ্রেশন ফর ওয়ার্ক ডান দেখো আমি লিখেছি, ওয়ার্ক ডান ইন এ প্রসেস। এটা হচ্ছে যে কোনো প্রসেস হলে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন V1 টু V2 P dV, P ইন্টু ডিভি ইন্টিগ্রেশন ওভার V1 টু V2। তাহলে এবার আমরা একটা একটা করে চারটে প্রসেস দেখে নিই। ফার্স্ট প্রসেস কি দেখেছিলাম, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে, দেখো PV ইকুয়াল টু nRT, এটা আমরা জানি ফর n মোল অফ আইডিয়াল গ্যাস। এটা আমার হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এবার এই ইকুয়েশনে P এর জায়গায় nRT বাই V বসাও, দেখো এই ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবে। তাহলে W ইকুয়াল টু nRT বাই V ইন্টু ডিবি, মানে nRT ইন্টিগ্রেশন V1 টু V2 dV বাই V। এবার ইন্টিগ্রেশন আমরা জানি dV বাই V কি হয়, ln V। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, nRT ln V2 বাই V1। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। এরপর আমরা দেখে নিই ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। এইটাকে এইভাবে বোঝানো সম্ভব নয়, এটার ডেরিভেশনটা অনেকটা বড় হয়, কিন্তু ডেরিভেশন যেহেতু আমার এক্সাম পারপাসে কোনো দরকার নেই, আমি ডেরিভেশনটা তোমাদের করে দেখাইনি এখানে। তাও যদি কারো দরকার হয় আমাকে জানাবে, আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়, NR, N হচ্ছে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ, NR বাই গামা মাইনাস 1। খুব ইজি ফর্মুলা, মনে রাখার সুবিধা আছে। এরপর হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক মানে কি, আমার প্রেসার কনস্ট্যান্ট। তাহলে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, W ইকুয়াল টু P ইন্টিগ্রেশন V1 টু V2 dV। তাহলে Pটা তো আমার কনস্ট্যান্ট বাইরে চলে এলো, এবার dV মানে ইন্টিগ্রেট করলে V হবে। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, P ইন্টু V2 মাইনাস V1। লাস্ট কেস ওয়ার্ক ডান ইন আইসোকোরিক প্রসেস। দেখো আমরা ওয়ার্ক ডানের জেনারেল এক্সপ্রেশন কি দেখেছিলাম, W ইকুয়াল টু ইন্টিগ্রেশন V1 টু V2 P dV। কিন্তু আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমরা তো জানি যে ভলিউমের কোনো চেঞ্জ হয় না, মানে ডেল্টা ভি বা ডিভি আমার জিরো। তাহলে সামথিং ইন্টু জিরো মানে আমার জিরো। তাহলে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান হবে আমার জিরো। দেখো এর পরের পয়েন্টটা এক্সাম পারপাসে খুবই ইম্পর্টেন্ট, খুবই। সিপি, সিভি অ্যান্ড গামা এর মধ্যে রিলেশন।
আমরা দেখো হিট চ্যাপ্টারে এর মধ্যে রিলেশনটা আমরা দেখেছি এবং এর উপরে ভিত্তি করে যে কত টাইপের অঙ্ক হয় আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছি। এবার আমরা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সিপি, সিভি এবং গামার ভ্যালু কেমন কি হয় এটা আমি তোমাদেরকে লিখে রেখেছি, তোমরা ভিডিওটাকে পজ করে এটা টুকে নাও। দেখো মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভি এর ভ্যালু হয় 3r/2, সিপি হচ্ছে 5r/2, গামা হচ্ছে 5/3। সিপি বাই সিভি হচ্ছে আমার গামা, এই যে আমি এখানে লিখে রেখেছি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। এবার করে দেখো 5/3। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে সিভি 5r/2, সিপি 7r/2, গামা 7/5। ফর ট্রায়াটমিক গ্যাস অর পলিঅ্যাটমিক গ্যাস, মানে ট্রায়াটমিক বা তার থেকে বেশি অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যেটাকে আমরা পলিঅ্যাটমিক গ্যাস বলি, সিভি 3r, সিপি 4r, তাহলে গামা হচ্ছে 4/3। এরপরে আমরা কিছু জেনারেল এক্সপ্রেশন আমরা আগেও দেখেছি, আরেকবার দেখে নিই। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর হচ্ছে আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সিপি বাই সিভি হচ্ছে আমার গামা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি, জাস্ট ক্রস করে গুণ করে দিলাম। আর এবার এই 1 নম্বর ইকুয়েশনে এই ইকুয়েশনটা বসিয়ে দাও, এখান থেকে পেয়ে যাবে সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1, এবং সেটাকে আবার 1 নম্বর ইকুয়েশনে পুট করলে তোমরা পাবে সিপি ইকুয়াল টু গামা ইন্টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এখানে আমরা জানি যে সিপি হচ্ছে আমার মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এবং সিভি হচ্ছে আমার মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটা আমরা সবাই জানি, সেজন্য আগে উল্লেখ করিনি। দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এফিসিয়েন্সি অফ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন। এখান থেকে পরীক্ষাতে তোমরা কোশ্চেন ফেস করবেই। কোন একটা হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা এখান থেকে বার করতে পারবো এই ফর্মুলা দিয়ে। দেখো ইটা ইকুয়াল টু, ইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি, ওয়ার্ক ডান বাই হিট ইনপুট। মানে কি, তুমি কতটা বাইরে থেকে হিট ইনপুট করলে আর কতটা ওয়ার্ক ডান তার এগেনস্টে পেলে, এইটার রেশিওই হচ্ছে আমার এফিসিয়েন্সি। মানে আমি সবসময় কি চাইবো, আমার হিট ইনপুট সবসময় কম হবে, মানে আমি কম এফোর্ট দিয়ে বেশি ওয়ার্ক ডান গেইন করার চেষ্টা করব। ওয়ার্ক ডান আমার বেশি হবে, তাহলে কি হবে, তবেই তো আমার ইটার ভ্যালুটা মানে এফিসিয়েন্সি বেশি হবে। ইটা ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ওয়ান, আর এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন বা জেনারেল ফর্মুলা ফর এফিসিয়েন্সি অফ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন। ইটা ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ওয়ান ইকুয়াল টু 1 মাইনাস টি2 বাই টি1, যেখানে টি1 হচ্ছে আমার টেম্পারেচার অফ দ্য সোর্স অফ দ্য হিট ইঞ্জিন and T2 হচ্ছে আমার টেম্পারেচার অফ দ্য সিঙ্ক অফ দি হিট ইঞ্জিন। এরপরে আসে হচ্ছে রেফ্রিজারেটর। কোন একটা রেফ্রিজারেটরের পারফরমেন্স বা আগের মতো এফিসিয়েন্সি কিসের উপর নির্ভর করে, দেখো হিট এক্সট্রাক্টেড বাই ওয়ার্ক ডান। দ্য পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর ইজ এক্সপ্রেসড বাই কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে বিটা দিয়ে আমরা ডিনোট করি। এই বিটাটাই হচ্ছে আমার হিট এক্সট্রাক্টেড বাই ওয়ার্ক ডান, যেখানে বিটা ইকুয়াল টু Q2 বাই ডাব্লিউ। আর তাহলে ডাব্লিউ মানে কত, ওয়ার্ক ডান, Q1 মাইনাস Q2, মানে কি পরিমাণ তুমি হিট বাইরে থেকে দিয়েছো আর কি পরিমাণ তুমি হিট এক্সট্রাক্ট করতে পারলে। তাহলে বিটা ইকুয়াল টু Q2 বাই Q1 মাইনাস Q2। এরপর আমরা দেখে নিই বিটা এবং ইটার মধ্যে রিলেশন। দেখো বিটা ইকুয়াল টু আমরা কি দেখলাম, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। এবার উপর নিচে Q1 দিয়ে ভাগ করে দাও, তাহলে বিটা সমান কি হবে, Q2 বাই Q1 ডিভাইডেড বাই 1 মাইনাস Q2 বাই Q1। এবার আমরা জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি2 বাই টি1, এটা আমরা জানি। এটাই সমান লেখা যায় 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে Q2 বাই Q1 কত আসছে, 1 মাইনাস ইটা। এই 1 মাইনাস ইটাকে 1 নম্বর ইকুয়েশনে পুট করো Q2 বাই Q1 এর জায়গায়, তাহলে তোমরা পাবে বিটা ইকুয়াল টু 1 মাইনাস ইটা বাই ইটা। এরপর আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা জেনে নিই, এখান থেকেও পরীক্ষাতে কোশ্চেন আসে না। দেখো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে অনেক কটা স্টেটমেন্ট আসে, ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিন স্টেটমেন্ট, কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। এখানে ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে, যে কোনো একটা সেলফ অ্যাক্টিং মেশিনের ক্ষেত্রে হিটকে কখনোই একটা ঠান্ডা বডি মানে কোল্ডার বডি থেকে হটার বডিতে আমরা ট্রান্সফার করতে পারবো না, যদি না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ওয়ার্ক করা হয় তার উপরে, বা উইদাউট দ্য এড অফ অ্যান এক্সটার্নাল এজেন্সি। এটা হচ্ছে আমার ক্লসিয়াস স্টেটমেন্ট। ঠিক আছে, এটা থেকে আমাদের যেহেতু এক্সাম পারপাসে খুব একটা প্রয়োজনীয়তা নেই, এটা নিয়ে অতটা ডিটেলস আলোচনা করারও কোনো মানে হয় না। চলো এরপর আমরা দেখে নিই এনট্রপি। এনট্রপি সম্পর্কে আজকালকার দিনে আমরা সবাই ধারণা রাখি, এনট্রপি হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে কি পরিমাণ ডিসঅর্ডারনেস আছে। আমাদের পৃথিবীর টেম্পারেচার যেমন বাড়ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন এনট্রপি,
দেখো আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা এনট্রপিকে কখনোই মেজার করতে পারি না, আমরা সবসময় কি মেজার করি, চেঞ্জ ইন এনট্রপি, মানে এনট্রপির চেঞ্জ আমরা মেজার করতে পারি। যেখানে চেঞ্জ ইন এনট্রপিকে আমরা ডিএস দিয়ে ডিনোট করি। এই ডিএস ইকুয়াল টু হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম ডিভাইডেড বাই অ্যাবসলিউট টেম্পারেচার, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এটা হচ্ছে আমার এনট্রপি। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কোনো একটা সিস্টেমের এনট্রপি হয় ম্যাক্সিমাম, এটা আমাদের জানতে হবে। আর এই যে ফর্মটা, এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা, এটা হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আমরা দেখে নিই, এনথ্যালপি। কোন একটা সিস্টেমের এনথ্যালপি কাকে বলে? এনথ্যালপি হচ্ছে কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি এবং পি এবং ভি এর মানে প্রেসার এবং ভলিউমের গুণফলের সমষ্টির সঙ্গে সমান হয়। এটাই হচ্ছে আমার এনথ্যালপি, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এর উপরে ভিত্তি করে আমরা নেক্সট দিন অনেক কটা অঙ্ক দেখব। এরপরে চলো আমি শুরুতেই তোমাদের বলেছি যে আজকে প্রবলেম সলভ করার জন্য আমি তোমাদের দুটো ট্রিক্স বলবো, সেই ট্রিকটা আমরা দেখে নিই, যার সাহায্যে তোমরা খুব ইজিলি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবে কেমিস্ট্রির সঙ্গে যাতে গুলিয়ে না যায়। চলো দেখো, ইউজফুল সাইন কনভেনশনস ইন থার্মোডাইনামিক্স। প্রথমে আসছে ডেল্টা কিউ। আমরা কি জানি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এবার এই ইকুয়েশনের ভিত্তি করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেয় সেটা সলভ করার সময় আমরা বুঝতে পারি না কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো। এই প্রবলেমটা অনেকেরই মধ্যে অ্যারাইজ করে। চলো আমি এখানে একটা চার্টের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, তোমরা এটাকে একটু নোট ডাউন করে নাও এবং মাথায় রাখো, এবং এই ট্রিকটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। ডেল্টা কিউ এটা কখন পজিটিভ হবে? যখন কোনো একটা সিস্টেমে তুমি বাইরে থেকে হিট সাপ্লাই করবে। আর কখন নেগেটিভ হবে? হিট ইজ ড্রন ফ্রম দ্য সিস্টেম, তুমি সিস্টেম থেকে হিট এক্সট্রাক্ট করে নিলে। ঠিক আছে, আর কোনো কনফিউশনের জায়গা নেই। ডেল্টা ডাব্লিউ এটা কখন পজিটিভ হবে? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, যখন গ্যাস বা কোনো একটা সিস্টেম ওয়ার্ক ডান করবে। আর নেগেটিভ হবে কখন? যখন ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, তুমি বাইরে থেকে সিস্টেমের উপর বা গ্যাসের উপর ওয়ার্ক ডান করলে। ঠিক আছে, প্রবলেমের জায়গা বা কনফিউশনের জায়গা শেষ হলো। ডেল্টা ইউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা কখন পজিটিভ হবে? দেখো, টেম্পারেচার যখন বাড়বে ইন্টারনাল এনার্জি তখন কমবে, এবং টেম্পারেচার যখন কমবে ইন্টারনাল এনার্জি তখন বাড়বে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আর যেন কোনো কনফিউশন না হয়। কোনো প্রবলেম থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো আজকের ভিডিওটা এটুকুই থাক। থ্যাংক ইউ।